আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইন শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি স্বপ্নিল হাসান তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আলোচনা করব। যে অধ্যায়টি আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম অধ্যায়, সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় আজকে আলোচনা করব, যেটা হচ্ছে বাংলাদেশের জলবায়ু পার্ট 3 এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট যে দুর্যোগ রয়েছে সেটা আলোচনা করব। এবং আজকের যে আলোচনার বিষয়টা থাকবে সেটা হচ্ছে টর্নেডো সম্পর্কে আমরা আলোচনা করব। বিগত ক্লাসগুলোতে কিন্তু আমরা পার্ট 3-এ এসে পার্ট 3.1 যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল ঘূর্ণিঝড়, পার্ট 3.2 যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছিল বন্যা, পার্ট 3.3 যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল নদী ভাঙন, এবং 3.4 যেটা ছিল সেটা ছিল খরা, 3.5 যেটা ছিল সেটা হচ্ছিল শৈত্যপ্রবাহ, এবং আজকে 3.6 যেটা আলোচনা করছি সেটা হচ্ছে টর্নেডো সম্পর্কে আমরা আলোচনা করছি। সো প্রতিদিনের মতো যে কাজটি আমরা করে থাকি সেটা হচ্ছে আজকের দিনের পাঠ শুরু করার পূর্বে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে পূর্বের দিনের যে পাঠগুলো ছিল সেটার একটু পূর্ণালোচনা আমরা করব, কারণ প্রতিটা পাঠ পূর্ণালোচনা করা খুবই বেশি জরুরি আমাদের জন্য। যখন আমরা এমন অনেক সময় হয়ে থাকে যে অনেক অনেক বিষয় থাকে যেগুলো আমাদের স্মৃতি থেকে হারিয়ে যায় বা আমরা ভুলে যাই, যখন এই জিনিসগুলো আমরা পূর্ণালোচনা করি বা রিক্যাপ করি সেক্ষেত্রে যেটা হয় আমাদের স্মৃতিতে কিন্তু ব্যাপারগুলো গেঁথে যায়, এবং পরবর্তী সময় যেটা হয় আমরা কিন্তু খুব ভালোভাবে এগুলো আলোচনা করে পরবর্তী যে পদ বা ধাপ সেই ধাপে কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। সো টর্নেডো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর পূর্বে আমরা যেটা করব সেটা হচ্ছে পূর্ণ আলোচনা করে নিব, এবং এরও আগে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের লেখাপড়া অনলাইন নিয়ে তোমাদেরকে কিছু বলে নিতে চাই। লেখাপড়া অনলাইন কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ আধুনিক এবং সৃজনশীল একটা শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান, যেই শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের সাথে থাকলে কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে অনেক কিছু সুবিধা তোমরা কিন্তু অনেক অনেক সুবিধা পাচ্ছ। যেমন প্রথমত সৃজনশীল শিক্ষা ব্যবস্থার আওতাভুক্ত তোমরা হতে পারছো, সেই সাথে সাথে কিন্তু খুবই আধুনিক একটা শিক্ষা ব্যবস্থা পাচ্ছ, যেটা তোমাদের সমস্ত সাবজেক্টেরই কিন্তু করা হয় বা সমস্ত সাবজেক্টেরই কিন্তু ক্লাসগুলো তোমাদের নেওয়া হয়ে থাকে। যেমন ধর্ম থেকে শুরু করে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পর্যন্ত এর মধ্যে যতগুলো গ্রুপ ভিত্তিক সাবজেক্ট রয়েছে বা যতই সাবজেক্টগুলো রয়েছে সবগুলোই কিন্তু ওভারঅল একটা আলোচনা কিন্তু এই লেখাপড়া অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে করা হয়ে থাকে আমাদের। সো এই ব্যাপারগুলো তোমাদের মাথায় রাখতে হবে, এবং আমাদের যে লেখাপড়া অনলাইন রয়েছে সেই লেখাপড়া অনলাইনে কিন্তু তোমাদের সক্রিয় অংশগ্রহণ দরকার। আরেকটা কাজ যেটা করবে, যে সম্পূর্ণ যেহেতু বিনামূল্যে তোমাদেরকে এই শিক্ষা ব্যবস্থাটা আমরা দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে টার্গেটটা সেটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ 100% যে শিক্ষার হার সেটা নিশ্চিত করার জন্য। সো 100% শিক্ষার হার নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু তোমরা যারা স্টুডেন্টস রয়েছে তাদেরই কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতার মুখে কিন্তু তোমরা পড়ো, যার মধ্যে কিন্তু অন্যতম যেটা সেটা হচ্ছে যে অর্থের অভাবে কিন্তু অনেকের আসলে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার পথে রয়েছে। যাতে করে তাদের কোনো লেখাপড়া বন্ধ না হয় এবং তাদের লেখাপড়ার যাত্রায় যাতে কোনো প্রকার ক্ষতি না আসে, সেজন্য কিন্তু আসলে আমরা 100% বিনামূল্যে কিন্তু আমরা এটা দিয়ে থাকছি, এবং বিনামূল্যে হলেও কিন্তু কোনো প্রকার ল্যাক আমরা কিন্তু রাখছি না। আমরা কিন্তু সদা প্রস্তুত তোমাদেরকে যে কোনো কোশ্চেন এবং কোশ্চেনের সলিউশন করে দেওয়ার জন্য। সো তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের সাথে অ্যাটেন্ড করবে, কারণ তোমরা যখন আমাদের সাথে থাকবে তখন কিন্তু তোমাদের কোনো প্রকার গাইড বইয়ের প্রয়োজন হবে না কোনো প্রকার হোম টিউটর এবং কোচিং সেন্টারে। সো তোমরা আমাদের সাথে থেকেই তোমাদের লেখাপড়ার যে সহায়ক যে ব্যাপারটা দরকার বা লেখাপড়ার যে একটা সাহায্য দরকার সেইগুলো কিন্তু তোমরা আসলে আমাদের থেকে পেয়ে যাবে। সো তোমরাও আমাদের সাথে অ্যাটেন্ড করবে। আমরাও আর কথা না বাড়িয়ে আজকে যে পাঠ সেই পাঠের যে পূর্ণালোচনা রয়েছে যে অধ্যায়, সেই অধ্যায়ের পূর্ণালোচনাটা অধ্যায় ভিত্তিক আমরা একটু করে নিব। প্রথমেই দেখো বলা আছে এটা সপ্তম অধ্যায়, অধ্যায়ের নাম বাংলাদেশের জলবায়ু। সো যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের জলবায়ু এবং জলবায়ু কেন্দ্রিক যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো আমরা এইখানটায় কিন্তু আলোচনা করছি আজকে। প্রথমেই যে ব্যাপারটা আলোচনা করছি সেটা দেখো যে আবহাওয়া ও জলবায়ু নিয়ে। সো আবহাওয়া এবং জলবায়ু যে কথাটা এটা কিন্তু প্রতিটি ক্লাসেই আমরা আলোচনা করি। মূলত আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে একটা হিউজ পার্থক্য রয়েছে, যদিও একরকম মনে হয়। আবহাওয়া হচ্ছে কোনো একটি স্থানের বায়ুর চাপ, তাপ এবং আর্দ্রতার পরিমাণ, যেটা হচ্ছে তোমার একদিন বা কয়েক ঘন্টারও নির্ণয় করা যায়, এবং জলবায়ু হচ্ছে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের আবহাওয়ার যে পরিবর্তনটা সেটা। সো আবহাওয়ার পরিবর্তন এবং জলবায়ু একটা জিনিসই। মেন কথা হচ্ছে আবহাওয়াটা হচ্ছে প্রতিদিন নির্ণয় করা যায় বা প্রতি ঘন্টায় কয়েক ঘন্টায় নির্ণয় করা যায়, কিন্তু জলবায়ু যেটা রয়েছে সেটা হচ্ছে 30 থেকে 40 বছরের গড় যে আবহাওয়ার পরিবর্তন সেটাই হচ্ছে জলবায়ু। সো এই ব্যাপারটা হচ্ছে এই দুইটার ভিতরে ডিফারেন্ট। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এবং
এবং তারপরে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে বাংলাদেশের যে জলবায়ু রয়েছে, বাংলাদেশের যে জলবায়ু, সে জলবায়ুর প্রকৃতি সম্পর্কে জেনেছি, যে কিরূপ বাংলাদেশের আসলে জলবায়ু, কেমন ধরনের পরিবর্তন আসলে বাংলাদেশের জলবায়ুতে রয়েছে, বা কি কি চেঞ্জেস আসলে বাংলাদেশের জলবায়ুতে রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। দেখো, বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। সো ক্রান্তীয় অঞ্চলে যেহেতু বাংলাদেশের অবস্থান, সেই কারণে কিন্তু আসলে বাংলাদেশের যে জলবায়ু সেটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। সো মৌসুমী জলবায়ু এই জন্য বলা হয়েছে যে মৌসুমে কিন্তু আসলে এটা কিন্তু আলটিমেটলি বাংলাদেশের যে জলবায়ু রয়েছে সেটা কিন্তু খুবই কিন্তু আসলে একটা বহুরূপী একটা জলবায়ু, কিন্তু এটা কিন্তু মৌসুম ভিত্তিক কিন্তু জলবায়ুর বিভিন্ন চেঞ্জেস কিন্তু আসলে এখানে আসে। সো তারপর আমরা জানতে পেরেছি আরো অনেক অনেক ডিটেলস, অনেক অনেক তথ্য আমরা জানতে পেরেছি যে শীতকালে বাংলাদেশের তাপমাত্রা 9.9 ডিগ্রি সেলসিয়াস থেকে 30.7 ডিগ্রি সেলসিয়াস থাকে, এবং কিছু কিছু এলাকা রয়েছে যেগুলো হচ্ছে উত্তর এবং পশ্চিম অঞ্চল, সেখানটায় কিন্তু 4 ডিগ্রি থেকে কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। যেমন এই অঞ্চলগুলোর কথা যদি বলি, সেগুলো হচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, শ্রীমঙ্গল, এইসব জায়গায় কিন্তু সবচেয়ে বেশি শীত, এবং সেম ভাবে কিন্তু গরমের নিয়েও কিন্তু বেশ কিছু আলোচনা এখানে রয়েছে। তারপর বৃষ্টিপাত নিয়ে আলোচনা রয়েছে, যেমন সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার এইসব এলাকায় বেশি বৃষ্টিপাত হয়, এবং অন্যদিকে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া এইসব এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে কম বৃষ্টিপাত হয়। তারপর আমরা যেটা জেনেছি যে বাংলাদেশের জলবায়ুর যে পরিবর্তন হয়, সেই জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কে জেনেছি। বাংলাদেশের বাংলাদেশের শুধু নয়, পৃথিবীর যে জলবায়ু রয়েছে সেই জলবায়ুর জন্য কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতিকর যে একটা গ্যাস রয়েছে, সেই গ্যাসটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, এবং এই গ্যাসটা কিন্তু আসলে আমাদের মানুষ দ্বারা সৃষ্টি করা হয়, এবং আমরা কিন্তু বিভিন্ন দূষিত পদার্থ দিয়ে এই গ্যাসটা সৃষ্টি করছি। যেমন বেশি পরিমাণ কলকারখানা যে রয়েছে, কলকারখানার যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসটা কিন্তু আসলে উপরের দিকে চলে যায়, এবং যখন এটা যে আমাদের বায়ুমণ্ডলে বাধাপ্রাপ্ত হয় তখন কিন্তু আসলে এটা বায়ুমণ্ডলকে ছিদ্র করতে থাকে। সো এই যে আমরা কলকারখানা, তারপর গাড়ির ধোয়া, এই যে এগুলো যে বেশি বেশি ব্যবহার করার ফলে কিন্তু আলটিমেটলি যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে, এই গ্যাসটা কিন্তু আমাদের পরিবেশের জন্য ক্ষতি হচ্ছে, এবং পরিবেশের জন্য যখনই এটা ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু জলবায়ুর একটা পরিবর্তন হয়, এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কিন্তু চান্সেস থাকে। একই সাথে কিন্তু আমরা প্রচুর পরিমাণে গাছপালা নিধন করছি, সে কারণে কিন্তু আসলে যেটা হচ্ছে যে বাতাসে তো গ্রিন হাউস গ্যাস সহ কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে গাছপালা কেটে ফেলার পরে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলো কিন্তু কনজিউম হচ্ছে না, যেটা কিন্তু আমাদের জন্য কিন্তু পরবর্তী সময়ের কিন্তু আসলে একটা হুমকির ব্যাপার হয়ে দাঁড়াতে পারে যে কোনো সময়। সো এই যে জলবায়ুর পরিবর্তন হয় আমরা পরিবেশ দূষণ করার ফলে, সেই কারণে কিন্তু আসলে জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু সৃষ্ট বেশ কিছু দুর্যোগও কিন্তু হয়, যেগুলো আমরা আলোচনা করেছি অলরেডি। আমরা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সম্পর্কে আলোচনা করেছি তোমার বন্যা সম্পর্কে, নদী ভাঙন সম্পর্কে আলোচনা করেছি, খরা সম্পর্কে আলোচনা করেছি, শৈত্যপ্রবাহ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টর্নেডো নিয়ে আলোচনা করব। সো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে টর্নেডো অন্যতম। সো বাংলাদেশের যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয় এর মধ্যে টর্নেডো কিন্তু খুবই সুপরিচিত একটা প্রাকৃতিক দুর্যোগ, এবং অন্যতম একটা ভূমিকা কিন্তু টর্নেডো পালন করে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে। এটি প্রচন্ড গতিসম্পন্ন এক ধরনের ঘূর্ণিঝড়। সো টর্নেডো যেটা হয় সেটা কিন্তু আসলে প্রচুর গতিসম্পন্ন একটা ঘূর্ণিঝড়, প্রচুর গতি থাকে এতে। স্থলভাগে নিম্নচাপের ফলে কিন্তু এর উৎপত্তি হয়। যখন স্থলভাগটা যে থাকে আমাদের, সেই স্থলভাগে যখন অনেক সময় কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়, এবং যখন স্থলভাগে নিম্নচাপের সৃষ্টি হয় তখন কিন্তু আলটিমেটলি যে টর্নেডোটা, সেই টর্নেডোটার কিন্তু আসলে উৎপত্তি কিন্তু সেখান থেকে হয়। এটি স্থানীয়ভাবে সংগঠিত এক ধরনের ঝড়। তো এটি হচ্ছে যেটা স্থানীয়ভাবে সংগঠিত এক ধরনের ঝড়, এটা হচ্ছে স্থানীয় ভেদে, জায়গা ভেদে হয়ে থাকে। টর্নেডো এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার সম্পর্কে কোনো পূর্বাভাস বা সংকেত দেওয়া যায় না। সো টর্নেডো যেটা সেটা কিন্তু হঠাৎ করেই স্থাপিত হয়, এবং এর সম্পর্কে কিন্তু কোনো প্রকার পূর্বাভাস বা কোনো প্রকার যে পূর্বে সেটা সংগঠিত হওয়ার যে চান্স রয়েছে সেরকম কোনো প্রকার কিন্তু পূর্বাভাস আসলে বা সংকেত কিন্তু আসলে দেয়া যায় না। টর্নেডো হচ্ছে শুরুর পূর্বে আকাশে ফানেল বা হাতির সুরের মতো এক ধরনের দানা বাঁধে। সো আমরা কিন্তু বিভিন্ন অ্যানিমেশনে, তারপর হচ্ছে বিভিন্ন কার্টুনে আর বিভিন্ন মুভিতে কিন্তু দেখে থাকি টর্নেডো জিনিসটা কিন্তু ঘুরতে 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 পেঁচিয়ে পেঁচিয়ে আসে, যেটা দেখতে কিন্তু হাতির যে সুর রয়েছে হাতির সুরের মতো দেখায়, অথবা একটা ফানেলের মতো কিন্তু আসলে এটাকে দেখায়। এরকম কিন্তু আসলে আকাশে একটা দানা বাঁধতে থাকে, এবং পরে যেটা হয় সেটা হচ্ছে হাতির সুরের মতো মেঘ ক্রমে ভূপৃষ্ঠের নিম্নচাপ অঞ্চলের দিকে ধেয়ে আসে। সো আমরা তো একটা জিনিস জেনেছি আগে, সেটা হচ্ছে, বা তোমরা যদি না জেনে থাকো এখন আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, যখন
মাটির নিচের যে বায়ুটা রয়েছে সেটা যখন তাপ বৃদ্ধি পায় এবং তাপ বৃদ্ধি পাওয়ার ফলে যখন বায়ুটা হালকা হয়ে যায় এবং হালকা বায়ুটা যখন উপরে উঠে যায় তখন কিন্তু একটা নিম্নচাপের সৃষ্টি হয়, এবং যখন নিম্নচাপের সৃষ্টি হয় তখন যেটা হয় আশপাশের অঞ্চলগুলো থেকে যে বাতাসগুলো আছে বা বায়ু যেটা আছে সেই বায়ু কিন্তু এসে ওই এলাকাটায় একটা চাপ প্রয়োগ করে। সো টর্নেডো যখন হয় তখন যখন ওই হাতির সুরের মতো মেঘগুলো বা বাতাসগুলো আকৃতি বাঁধতে থাকে এবং সেই সময় যেই স্থানটায় তোমার নিম্নচাপ হয়ে যায় সেই স্থানের দিকে কিন্তু এটা ধেয়ে আসে। সো এইভাবেই বলছে যে যখন ক্রমে ক্রমে যখন এটা জমতে থাকে এবং নিম্ন চাপ অঞ্চলের দিকে কিন্তু এটা ধেয়ে আসতে থাকে, এই মেঘটি যখন ঘুরতে ঘুরতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলে তখন সেখানকার বাড়ি ঘর গাছপালা ভেঙে যায় এবং মানুষ এবং পশু পাখি মারা যায়। সো এই যে মেঘের পুণ্ডলিটা থাকে বা মেঘের যে ফানেলটা থাকে, এই ফানেলটা কিন্তু নিম্নচাপ আলা যে এলাকাগুলো রয়েছে সেই সব এলাকাগুলো দিয়ে কিন্তু ঘুরতে 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 যায়, এবং যাওয়ার সময় যেটা দেখা যায় যে সেই সব এলাকার ঘরবাড়ি এবং সেই সব এলাকায় যে গাছগুলো রয়েছে বা গবাদি পশু থেকে শুরু করে যে জিনিসগুলো রয়েছে এবং তুলনামূলক হালকা যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু ওইটার সাথে সাথে ঘুরতে ঘুরতে যেতে থাকে। সো এটা কিন্তু প্রচুর ক্ষতি করে। তখন কিন্তু ওই সময় ওই এলাকার যে গাছ রয়েছে বা টিনের তৈরি ঘরবাড়ি বা একটু দুর্বল প্রকৃতির যে ঘরবাড়িগুলো তৈরি করা হয় সেই ঘরবাড়িগুলোকে নিয়ে কিন্তু এটা ঘুরতে 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 কিন্তু চলে যায়। সো এই সময় যেটা হয় সেটা হচ্ছে গাছপালাগুলো ভেঙে যায় এবং মানুষ এবং পশু পাখি কিন্তু মারা যায়। ফানেলের অভ্যন্তরে প্রচন্ড ঘূর্ণন চলতে থাকে। সো ফানেল যেটা থাকে সেটার অভ্যন্তরে কিন্তু প্রচন্ড ঘূর্ণন চলতে থাকে, একবারে চরকির মতো কিন্তু পাকের মতো সেটা ঘুরতে থাকে, এবং এই সুরের মতো টর্নেডো যখন মাটি স্পর্শ করে তখন সবকিছুকে তছনছ করে ফেলে। আর এই টর্নেডো যখন মাটিকে এসে একটা চাপ দেয় বা মাটিতে যখন এটা এসে বাধাপ্রাপ্ত হয় তখন কিন্তু আশেপাশের যা আছে সেই সব কিছুকে কিন্তু তছনছ করে ফেলে। এমনকি এক স্থানের জিনিসপত্র কিন্তু আমি যেমনটি তোমাদেরকে বললাম যে তুলনামূলক যে হালকা জিনিসপত্র সেটাকে কিন্তু সে সাথে নিয়ে ঘুরতে থাকে, এবং তখন যেটা করে যে এক স্থানের যে জিনিসপত্র এটা কিন্তু পরবর্তীতে অন্য স্থানে ছুটিয়ে নিয়ে যায়। এরকম পরবর্তী সময় ঝড়ের পরে যে দেখবা ওটা পাওয়া গেছে ওইখানে। এটি কোনো স্থানে আচমকা আঘাত হানে মুহূর্তের মধ্যে সবকিছু লন্ডভন্ড করে দিয়ে যায়। সো এটা যেটা করে যে কোনো একটা স্থানে কোথায় নিম্নচাপ সেটা কিন্তু বোঝাটা খুব বেশি ভালোভাবে যায় না, এবং হঠাৎের মধ্যে কিন্তু এটা আঘাত হানে এবং মুহূর্তের মধ্যে কিন্তু ওই এলাকাটা যেটা থাকে ওই এলাকার সমস্ত কিছু কিন্তু একেবারে লন্ডভন্ড করে দিয়ে চলে যায়। সো এর স্থায়িত্বকাল খুবই অল্প। সো টর্নেডো যেটা হয় এটার স্থায়িত্বকাল যেটা সেটা কিন্তু খুব বেশি একটা থাকে না, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা একটা তছনছ করে দিয়ে যায় ওই এলাকাটাকে। সো একদমই মুহূর্তের মধ্যে লন্ডভন্ড করে দিয়ে যায়। সো কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট মাত্র এটা হয়ে থাকে। সো এই কয়েক সেকেন্ড এবং কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এটার যে ভয়াবহ রূপটা সেই রূপটা কিন্তু সে দেখিয়ে দেয়। খুব কম জায়গায় এটি আঘাত হানে। বাংলাদেশে সাধারণত ফাল্গুনের শেষ থেকে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি পর্যন্ত সময় টর্নেডো হয়ে থাকে। সো খুব কম অঞ্চলে কিন্তু এটা আঘাত হানে, বেশি অঞ্চলে কিন্তু নিয়ে এটা আঘাত হানে না। সো যেটা হয় সেটা হচ্ছে ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি যে সময়টা সেই সময় পর্যন্ত কিন্তু আসলে টর্নেডো যেটা সেটা কিন্তু আসলে হয়ে থাকে। সো এই হচ্ছে আজকের যে আলোচ্য বিষয় সেটা। তোমরা যেটা করবে সেটা হচ্ছে খুব ভালোভাবে অধ্যায়টা মনোযোগ দিয়ে পড়বে। টর্নেডো সম্পর্কে কিন্তু তোমাদের আসলে জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে, এবং টর্নেডো হচ্ছে এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আসলে একদমই রুখে দেওয়া সম্ভব নয়, এবং যেটা করা উচিত সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত। যখন তোমরা প্রচুর পরিমাণে গাছ লাগাবে তখন হয়তোবা কিছুটা পরিমাণ যে প্রাকৃতির যে ভারসাম্যটা সেটা বজায় থাকবে এবং নিম্নচাপের সৃষ্টি কিন্তু একটু কম হবে, কারণ গাছ যখন থাকবে তখন কিন্তু যে তাপটা সেটা কিন্তু সরাসরি নিচের স্থানে খুব বেশি কম পড়বে এবং সে কারণে কিন্তু নিম্নচাপ কম হবে, এবং নিম্নচাপ যখন কম হবে তখন কিন্তু টর্নেডোটাও কম হবে। আর যদি গাছপালা তোমরা বেশি পরিমাণে লাগাও সেক্ষেত্রে কিন্তু আসলে টর্নেডো হলেও তোমাদের যে ক্ষতি হওয়ার বা মানুষের যে ক্ষতি হওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু খুব কম হবে। সো যে কাজটা করবে সেটা হচ্ছে বসত বাড়ি আঙিনার আশেপাশে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করো, প্রচুর পরিমাণে গাছপালা লাগাও, যাতে করে তোমাদের পরিবেশের ভারসাম্যটাও ঠিক থাকে, বাতাসে গ্রিন হাউস গ্যাসের ইফেক্টটা কমে যায়, কার্বন ডাইঅক্সাইডের ইফেক্ট কমে যায় এবং প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে, আমাদের পরিবেশ ঠিক থাকে, এবং এই যে টর্নেডোর মতো যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে যারা প্রচুর প্রাণহানি ঘটায় সেগুলো থেকে যাতে আমরা রক্ষা পেতে পারি সেই ব্যবস্থা তোমাদেরই করতে হবে। সো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। তোমরা যেটা করবে সেটা হচ্ছে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, কোনো প্রকার সুবিধা অসুবিধা তোমাদের সামনে আসে সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবে। যেটা করবে সেটা হচ্ছে আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিতে ক্লিক করে দিবে, কারণ বেল আইকনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের যত সকল আপলোড করা আপডেটেড ভিডিওগুলো রয়েছে সেগুলো সব তোমাদের সামনে চলে আসবে, এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।